জি স্যার, দেখা যাইতেছে। Okay, Bismillahirrahmanirrahim. After midterm, this is our first lecture. Actually, it is our lecture 10. It may be 10 or around 10. 10-এর কম বা বেশি হতে পারে, আমি 10 দিয়ে শুরু করলাম। Topic is higher order differential equation. At first, we will explain what is higher order differential equation with constant coefficient. আমরা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কাকে বলে তা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আমরা গত মিডটার্ম পর্যন্ত শিখেছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যত রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল সবগুলি ইকুয়েশনই ছিল ফার্স্ট অর্ডার, এবং ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের যে মেথডোলজিগুলি ছিল সবগুলি মেথড আমরা শিখেছি। মোটামুটি 4টা মেথড ভালো করে শেখার চেষ্টা করেছি। ওই মেথডগুলি এখন আমাদের কাজে লাগবে। তো যে কথা বলছিলাম, ফার্স্ট অর্ডার হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি শেয়ারিং এ যাওয়ার আগে একটু বোর্ডে দেখানোর চেষ্টা করি, তারপরে আবার শেয়ার স্ক্রিনে দেখাবো। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই হলো আমাদের টপিক। At first, let us try to know the definition with the help of example. আমি হায়ার অর্ডার একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার মাইনাস 5 dy by dx প্লাস 6y is equal to 0. এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে হায়ার অর্ডার বলা হয়। আমরা কিন্তু শিখেছি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার কেন কখন শিখেছিলাম? যখন বিগিনিং অফ দ্য সেমিস্টার আমরা যখন অর্ডার এবং ডিগ্রি শিখিয়েছি, তখন ফর্মুলেট করার পরে এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছিলাম এবং বলেছিলাম দিস ইজ সেকেন্ড অর্ডার। হোয়াই সেকেন্ড অর্ডার? বিকজ দিস লিভিং টার্ম, অর্ডার অফ দি লিভিং টার্ম ইজ 2, দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তো এই জন্য সেকেন্ড অর্ডার বলা হয়। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হচ্ছে হায়ার অর্ডার। হায়ার অর্ডার মিনস মোর দেন অর্ডার 1, একের অধিক। এটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, n হতে পারে। আচ্ছা, আরো বলা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে এই যে যেমন এখানে আছে 1, এখানে আছে -5, এখানে আছে 6, এই হলো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে ইট মে বি ফাংশন অফ x, ইট মে বি কনস্ট্যান্ট, ইট মে বি 0। আমি এখন 0 দিয়েছি। সাপোজ আরেকটি एग्जांपल দেখাচ্ছি। d to the power 4y divided by dx to the power 4 plus y is equal to e to the power x. This is also higher order linear differential equation with constant coefficient. Especially this equation is known as fourth order because its leading term is order is 4. এটাকে fourth order linear differential equation বলে। আর constant coefficient দেখো এই যে এখানে 1 আছে আর এখানে 1 আছে, আর রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ x। এই শর্তগুলি ফুলফিল হলে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলা হয়। তাহলে এই অর্ডারগুলি 1 2 3 4 5 6 আপ টু n অর্ডার হতে পারে। যদি আমি আরো একটি एग्जांपल নিই, সাপোজ d to the power n y divided by dx to the power n plus d square y, জাস্ট আমি ইচ্ছে মতো কিছু টার্ম দিলাম,
পুট সায়েন্স, তাহলে এটার হাইয়েস্ট অর্ডার কত? n। তো এটাকে nth অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলা হয়। আর রাইট হ্যান্ড সাইডে it may be zero, it may be any constant, or it may be function of x এর ফাংশন হতে পারে। এই হলো ডেফিনিশন এবং 32 এক্সাম্পল। আমরা যদি স্লাইডে যাই তাহলে দেখো ডেফিনিশনটা আবারও আছে যে the differential equation of this form, একটু খেয়াল করো ডেফিনিশনটার দিকে। যে প্রথমে a নট দেয়া আছে, ইট ইজ এ কনস্ট্যান্ট, তারপরে a1 দেয়া আছে কনস্ট্যান্ট, a2 আপ টু an, these are the constant। তারপরে nth অর্ডার টার্ম আছে, n minus 1 অর্ডার টার্ম আছে, এইভাবে আপ টু y। আর রাইট হ্যান্ড সাইড ইজ ফাংশন অফ ইট মে বি জিরো। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে nth অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এটাকেই কিন্তু আমি ভেঙে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এটসেট্রা এটসেট্রা। এখানে আমি few number of higher order differential equation with constant coefficient নিয়েছি। আমি যদি চেক করি তাহলে এই প্রথম যে এক্সাম্পলটা সেটা হবে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন with constant coefficient। এখানে ডানে আরো একটি আছে, এটা হবে ফোর্থ অর্ডার। এখানে একটি নিলাম সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, থার্ড অর্ডার, থার্ড অর্ডার, আর সাথে এখানে লাস্ট যে এক্সাম্পল, এখানে কিছু কন্ডিশনস দেয়া আছে। এই কন্ডিশনস গুলি ইউজ করে আমরা ফাইনালি আমরা যেমন এক্সামে পড়িয়েছি, একটি ছিল জেনারেল সলিউশন, একটি হলো পার্টিকুলার সলিউশন বা কমপ্লেক্স সলিউশন। তাহলে আমরা এই প্রথম যে প্রবলেমগুলি ইন্ট্রোডিউস করেছি 6টি প্রবলেম, এই 6টি প্রবলেম সলভ করলে আমরা পাবো সবগুলি জেনারেল সলিউশন। বাট লাস্ট প্রবলেমটা যদি সলভ করি আমরা পাবো পার্টিকুলার সলিউশন, বিকজ ইট হ্যাজ কন্ডিশন। কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা পার্টিকুলার সলিউশন পেয়ে থাকি। এই হলো মোটামুটি ডেফিনিশন। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট জিনিসটা কিন্তু তোমরা একটু খুব মনোযোগী হয়ে বুঝতে হবে যে এখানে কিছুই নাই, তারপরে 1 আছে, এখানে আছে -2, এখানে আছে 2, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। যেমন এদিকে দেখো কিছুই নাই, মিনস 1 আছে, -7, 10, এটসেট্রা এটসেট্রা। এই লেফট হ্যান্ড সাইডে ডিফারেনশিয়াল টার্মের মধ্যে কোএফিসিয়েন্টস আর কনস্ট্যান্ট। এই হলো হায়ার অর্ডার ডেফিনিশন। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সলিউশন প্রসেস। সলিউশন প্রসেস হলো কমপ্লিট সলিউশন, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। y complete is equal to yc plus yc, yc for complementary solution, or এটাকে বলা হয় complementary function। তার মানে আমরা শিখলাম yc for what? yc হলো কমপ্লিমেন্টারি সলিউশন, অথবা এটাকে কমপ্লিমেন্টারি ফাংশনও বলা হয়, এটা লেখা হয় yc হিসেবে। আর আমরা আরেকটি সলিউশন আছে yp, দ্যাট মিন্স তাকে বলা হয় পার্টিকুলার সলিউশন অথবা পার্টিকুলার ফাংশন। এই দুটার সমন্বয়ে আমরা কমপ্লিট সলিউশন পাবো। বাট ইফ এনি প্রবলেম হ্যাজ নো রাইট হ্যান্ড সাইড, কোনো একটি অঙ্কের যদি রাইট হ্যান্ড সাইড না থাকে, যেমন এই স্লাইডে আমরা প্রথম অঙ্কটার কথা যদি চিন্তা করি, প্রথম অঙ্কে কিন্তু রাইট হ্যান্ড সাইড 0। এই রাইট হ্যান্ড সাইড 0 থাকার কারণে ইট হ্যাজ নো পার্টিকুলার সলিউশন। দ্বিতীয় অঙ্কেও সেম, রাইট হ্যান্ড সাইড 0, রাইট হ্যান্ড সাইড 0 মিন্স ইট হ্যাজ নো পার্টিকুলার সলিউশন। এবার লাস্টের দিকে একটি অঙ্ক নিয়েছি, দেয়ার ইজ নো পার্টিকুলার সলিউশন। হোয়াই? বিকজ ইট হ্যাজ নো পার্টিকুলার ফাংশন। এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনস গুলিতে দুই ধরনের ফাংশন থাকে, একটি হলো কমপ্লিমেন্টারি ফাংশন আর একটি হলো পার্টিকুলার। তো পার্টিকুলার ফাংশন যদি 0 হয়
there is no particular solution. ঠিক আছে, এভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি। তার মানে বুঝতে পারছি there are two types of solution, one is complementary solution, another one is particular solution. স্যার আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, একটু হোল্ড করে আমি দেখতেছি। Higher order linear differential equation with constant coefficients are two types. One is complementary solution, another one is particular solution. আর কমপ্লিমেন্টারি সলিউশন হয় বাম পার্শ্বের ফাংশনস গুলি থেকে, কমপ্লিমেন্টারি ফাংশন থেকে, আর পার্টিকুলার সলিউশনস হয় ডান পার্শ্বের ফাংশন গুলি থেকে। ডান পার্শ্বে যদি পার্টিকুলার ফাংশন না থাকে, জিরো থাকে, তাহলে পার্টিকুলার সলিউশন জিরো আসবে। সেই ক্ষেত্রে কমপ্লিট সলিউশন হবে শুধুমাত্র y সমান y3। এই টাইপের কিন্তু আমরা গত ফার্স্ট অর্ডার করার সময় এক্সাক্ট সলিউশনও করেছিলাম, তাই না? না থাকলে না আসবে, ইত্যাদি ইত্যাদি। এবার চলো আমরা কিভাবে কমপ্লিমেন্টারি সলিউশন বের করব। এখানে কতগুলি রুলস দেয়া আছে, এই রুলস গুলি আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তোমাদের নলেজে ঢুকবে ভালোভাবে। এখন সাউন্ড ঠিক আছে, রাইট? জি স্যার, ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার। আমরা সলিউশন অফ কমপ্লিমেন্টারি পার্টের সলিউশনটুকু একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব এবং খুব মনোযোগ দিয়ে শুনবে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই প্রশ্ন করবে। আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করলাম, সাপোজ সেকেন্ড অর্ডার, স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার প্লাস 3 dy by dx plus 2y is equals to 0. Very simple একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। ওকে, সলিউশন প্রসেসটুকু হলো যে কোনো প্রকার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে at first we will consider a trial solution. একটি অনুমিত একটা সমাধান আমরা ধরে নিব এইভাবে যে let y equals to e to the power mx be a trial solution of equation 1. অর্থাৎ এই এক নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হলো এটা। আসলে এটাই সমাধান, এটাই কিন্তু অ্যান্সার। অ্যান্সারটা শুরুতে ধরে নিলাম। এখানে অ্যান্সারের মধ্যে এই ভ্যালুটা অজানা, এম, এই মানটা আমরা জানি না। এখন আমাদের টার্গেট হলো এই মানটা বের করা। আমরা যদি এই এম এর মান বের করতে পারি তাহলে এই সমাধানটা আসলে পেয়ে যাব। তো প্রত্যেকটা অঙ্কে আমরা এইভাবে ধরে নিব যে এটা হলো আমার ট্রায়াল সলিউশন। এখন আমরা মূলত যে কাজটা করব, সমাধান তো পেয়ে গেলাম, সমাধানটা দিয়ে এই সমীকরণটাকে স্যাটিসফাই করাবো। স্যাটিসফাই করাতে হলে একবার দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি কি হয় দেখো, dy by dx m e to the power mx, আরো একবার করলে d square y by dx square হবে m square e to the power mx। একবার এটা আসে, আশা করি এগুলি তোমরা বুঝতেছো। এখন এই এক নাম্বার সমীকরণে এই মান তিনটা আমরা বসিয়ে দিব। মান তিনটি যদি বসিয়ে দিই, এটা আসে m স্কয়ার e to the power mx, এটা আসে 3m e to the power mx, আর এটা আসে 2 e to the power mx equals to 0। এখান থেকে আমরা কমন নিতে পারি m স্কয়ার প্লাস 3m
plus 2 into e to the power mx equals to 0. এখন আমরা এই সমাধানটা যে ধরেছিলাম এটা আমাদের ট্রায়াল সলিউশন, ইনিশিয়াল সলিউশন। if this solution cannot be 0, এই সমাধানটা শূন্য হতে পারে না, কারণ এটা তো শুরুতে একটা সমাধান ধরে নিয়েছি, এটা শূন্য হতে পারবে না। এটা শূন্য হলে তো আমরা কিছুই পাবো না, শূন্য তো কোনো সলিউশন না। তো সেই ক্ষেত্রে একটা খেয়াল করো, দুটি টার্মের গুণফল, দিস টার্ম এন্ড দিস টার্ম, দুইটা টার্মের গুণফল 0, তাহলে কে 0 হবে? হয় এইটা হবে, না হয় ওইটা হবে, কিন্তু এটা 0 হতে পারে না, বিকজ ইট ইজ আওয়ার ট্রায়াল সলিউশন। ট্রায়াল সলিউশন ক্যানট বি 0। তাহলে কে 0 হবে? বাধ্য হয়ে এই পুরো টার্মটা 0 হবে। এখান থেকে আমরা লিখতে পারি যে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। আর সাইড নোট দিয়ে দিব as e to the power mx is not equals to 0. Why this is not equals to 0? Because it is our trial solution. Okay. এই যে একটি ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটার একটি বিশেষ নাম আছে। এই ইকুয়েশনটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই ইকুয়েশনটার নাম হলো অক্সিলারি ইকুয়েশন, সংক্ষেপে AE দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। A ফর অক্সিলারি, E ফর ইকুয়েশন। এখন আমরা এই অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করব, সমাধান করব। আমরা কি পারি এই টাইপের এই ইকুয়েশন সমাধান করতে? অবশ্যই পারবো। পারি স্যার। হ্যাঁ, তাহলে অক্সিলারি ইকুয়েশন ইজ হোয়াট? দিস ইকুয়ালস টু 0, অর্থাৎ m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা m এর মান বের করব। আমার মনে হয় m এর মান আসবে -1 -2, এই দুটি মান আসবে। ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারবো, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ আগে বলেছিলাম এটাই তো আমাদের সমাধান, শুধু m এর মান বসাতে হবে। এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করে m এর দুটি মান পেয়েছি, এই দুটি মান পর্যায়ক্রমে বসিয়ে দিব। Therefore the কিছুক্ষণ আগে বলেছিলাম কমপ্লিমেন্টারি সলিউশন, এখন আমরা সেই কমপ্লিমেন্টারি সলিউশনের মধ্যে, ট্রায়াল সলিউশনের মধ্যে m এর মান দুটি বসিয়ে দিব। Therefore the complementary solution YC for complementary solution। তাহলে আমরা যে ট্রায়াল সলিউশন ধরেছিলাম y সমান e to the power mx, এই ছিল আমাদের ট্রায়াল সলিউশন। এই ট্রায়াল সলিউশনের মধ্যে m এর মান বসাবো। যেহেতু m এর দুটি মান পেয়েছি, তাই m এর মান দুইবার বসাতে হবে, প্রতিবার একটি করে কনস্ট্যান্ট দিব। যেমন আমরা এইভাবে লিখব যে c1 then e to the power -1 into x, -1 into x। এখানে ছিল mx, m এর প্রথম মানটা বসালাম, আগে পরে বসালে সমস্যা নাই, প্লাস দ্বিতীয় কনস্ট্যান্ট e to the power -2 into x। এই হলো আমাদের yc। আমি আবার বলি, দুইটি মান এসেছিল m এর, তাই আমরা দুটি কনস্ট্যান্ট বসাবো, c1 এবং c2। এটা a1 a2 বসাতে পারি, d1 d2 বসাতে পারি, b1 b2 বসাতে পারি, abc বসাতে পারি, কনস্ট্যান্ট যে কোনো কিছু আমরা বসাতে পারি, as you know। আর m এর মান তুমি আগে পরে বসাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা পেয়ে গেলাম yc। আমাদের অঙ্কে পার্টিকুলার ফাংশন ইজ 0, therefore it has no particular solution। পার্টিকুলার ফাংশনে যেহেতু 0 সলিউশন নাই, তাহলে কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিট সলিউশন হবে y equals to yc। therefore the complete solution is
complete solution is y equals to yc. এটা ছোট হতে হবে। সুতরাং y সমান c1 e to the power minus x plus c2 e to the power minus twice x, এই হলো answer। আমি থিওরামটা আলোচনা করেছি একটি অঙ্কের মাধ্যমে। এই অঙ্ক থেকে আমরা শিখলাম কি কি? স্যার ক্যালকুলেটরের মান কিভাবে বের করা হয়? আচ্ছা, ক্যালকুলেটরে মান বের করা হয়, এক এক ক্যালকুলেটরে মান বের করার নিয়ম এক এক রকম। আমার মনে হয় তোমাদের অনেকে পারো, অনেকে পারো না। আচ্ছা ঠিক আছে, যে পারো না তোমার কাছে কি ক্যালকুলেটর আছে? জি স্যার। আছে? তুমি তাহলে স্যার। হ্যাঁ, জি স্যার। ক্যালকুলেটর যদি থাকে তাহলে তুমি ক্যালকুলেটরটা অন করে এই তোমার ক্যামেরার সামনে ভিডিও ক্যামেরা অন করে দেখাতে হবে, তাহলে তোমাকে আমি শিখাতে পারবো। অনেকে হয়তো বা পারো, ঠিক আছে? ক্যালকুলেটরে দেখো তুমি ভিডিও ক্যামেরা অন করে জি স্যার। ক্যালকুলেটর ধরতে পারবা কিনা। হ্যাঁ স্যার আমার সফটওয়্যার ক্যালকুলেটর স্যার, এটাই মানে এটা আর ওটা একই স্যার। সফটওয়্যার ক্যালকুলেটর আমার কাছে তো আছে স্যার as is মানে the- ক্যালকুলেটর একই স্যার, মানে ওই আমাদের যে বাহ্যিক যেটা এটাও একই আর এটাও একই। ওইটা হলো ইকুয়েশন মোডে যাইতে হয়। তুমি আচ্ছা, আমার ক্লাসে যারা আছো এই মুহূর্তে 10 জন আছো, তোমরা কি কেউ ক্যালকুলেটরের মান বের করতে পারো? এনিবডি? স্যার স্যার আমি প্রথমে তো মগে এইভাবে যাইতে পারতাম হবে। স্যার, আপনি একটু বলেন স্যার, তাই বুঝতে পারবো। আচ্ছা, ইকুয়েশনে যাওয়ার পর ক্যালকুলেটরের স্যার মান প্রথমে মগে যাইতে হবে। আচ্ছা শোনো, আমি বলে দিচ্ছি, তোমরা পরস্পরে হেল্প নিতে পারো। নাম্বার 1, নাম্বার 2, ক্লাসের পরেও তুমি আমার সাথে বসে ক্যালকুলেটর শিখে নিতে পারো, ভিডিও অন করে একেবারে তোমার ক্যালকুলেটর ধরে ধরে তুমি প্র্যাকটিস করতে পারো। তৃতীয়ত, তুমি ইউটিউবে গিয়ে তোমার ক্যালকুলেটরের মডেলটা দিয়ে ম্যানুয়াল ক্লিক করবা এবং ম্যানুয়ালের মধ্যে তুমি পাবা যে কিভাবে ইকুয়েশন বের করতে হয়। ঠিক আছে, ওইখানেও কিন্তু ইউটিউবে এই ম্যানুয়াল অনুযায়ী ওই ক্যালকুলেটরের ফাংশন কিভাবে করতে হয় তার ভিডিও দেওয়া আছে। সব ধরনের ভিডিও তুমি ইউটিউবে পাবা। তোমার ইচ্ছা থাকলে তুমি যে কোনো ভাবেই ওকে স্যার, সলভ সমস্যা নেই। করতে পারবা। অবশ্যই আশা করি শিখে নিবা, অন্যথায় কিন্তু তোমার এটা অজানাই থেকে যাবে। আচ্ছা, আর ক্লাসে অফলাইন ক্লাসে হলে তো আমি তোমাকে ম্যানুয়ালি শিখিয়ে দিতাম এখন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াট ইজ অক্সিলারি ইকুয়েশন। এখানে শেখানো হয়েছে অক্সিলারি ইকুয়েশন কাকে বলে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন চেক করি একটু, এক মিনিট। আমি এখন কিভাবে কমপ্লিমেন্টারি সলিউশন বের করতে হয় তার একটি অঙ্ক দেখিয়েছি। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের ইউটিউবে যে লেকচারটা দেওয়া আছে সেখানেও কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তাছাড়াও আমি এটা রেকর্ড করতেছি যেন তুমি এইভাবেও পেতে পারো, দুই ওয়েতে তুমি পাবে। সময় দিলে তোমার জন্য এটা আশা করি কোনো সমস্যা হবে না। আমি আহ, এই একই রকম একটি অঙ্ক আজকে করাবো, তবে সেখানে এই মানটা অলওয়েজ 0 থাকবে। ফাংশনটা একটু ঘুরিয়ে নিচ্ছি তোমাদেরকে আরো ভালো বোঝানোর জন্য। সাপোজ একটি প্রবলেম নিলাম যে d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4 dy বাই dx প্লাস 4y ইজ ইকুয়ালস টু 0। ঠিক আগের মতোই কিন্তু অঙ্কটা দেখতে। এইটা আবার আগে যে আমরা ধরেছিলাম একবার দুইবার ডিফারেন্সিয়েশন করেছি সেভাবে না করে একটু সংক্ষেপে করব, তাতে কোনো সমস্যা হবে না। দেখো, suppose this is equation number 1. Let y equals to e to the power mx be a
trial solution of equation 1. Then auxiliary equation is সংক্ষেপে আমরা AE লিখব। তবে আমাদের জানা থাকতে হবে হোয়াট ইজ AE। আগের পোরশনে আমরা বলেছি AE ফর অক্সিলারি ইকুয়েশন। সো অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে এসেছিল? আমরা কিন্তু একবার দুইবার ডিফারেন্সিয়েট করেছি। সো এখান থেকে দুইবার ডিফারেন্সিয়েট করলে যে টার্মটা হবে সেখান থেকে সেকেন্ড অর্ডার টার্ম থেকে আসবে আমাদের m স্কয়ার প্লাস 4 ফার্স্ট অর্ডার টার্ম থেকে আসবে m, আর এখান থেকে শুধু কনস্ট্যান্ট আসবে ইকুয়ালস টু 0। এটা আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি। আমি আবার বলছি, কিছুক্ষণ আগে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিয়েছিলাম সেটা ছিল এই টাইপের। খেয়াল করে দেখো, কিছুক্ষণ আগে এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন কেমন পেয়েছিলাম? অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছিলাম m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অক্সিলারি ইকুয়েশন এমনটা আসে, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকেও কিন্তু এমনটা আসবে। আশা করি বুঝতে পেরেছি। সেকেন্ড অর্ডার টার্ম থেকে m স্কয়ার, ফার্স্ট অর্ডার টার্ম থেকে m, আর কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট y এর সহগ হিসেবে যা থাকবে তা আসবে। এটাও খেয়াল করে দেখো। ওকে, আমরা একবার দুইবার আর ডিফারেন্সিয়েট না করেই এখন থেকে লিখব। তাহলে ক্যালকুলেশন করে আমরা m এর মানটা বের করে নিলাম। এখান থেকে ক্যালকুলেটর চাপ দিয়ে m এর মান বের করে দেখো কত আসে। যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা একটু চেষ্টা করো। কারো কাছে কি ক্যালকুলেটর আছে? দেখো স্যার -2 হবে স্যার, দুইটা মানে হ্যাঁ, কত আসবে? -2। শুধু একটি -2, তাই না? জি স্যার, দুইটাই হবে স্যার -2। দুইটাই -2। জি স্যার। আচ্ছা, মনে রাখবে as this is a quadratic equation, এটা একটি দ্বিঘাত সমীকরণ, দুই মূল বিশিষ্ট সমীকরণ, তাই m এর দুটি মান হবে। ক্যালকুলেটরে কিন্তু একটি মান দেখাচ্ছিল, শুধু -2। এটা দুইবার লিখতে হবে। কেন দুইবার লিখতে হবে? কারণ এটা দ্বিঘাত সমীকরণ। যদি তিন ঘাত হতো আর শুধু ক্যালকুলেটরে একটি মানই বারবার দেখাচ্ছে, মানে একবার দেখাচ্ছে, তখন m এর মান তিনবার লিখতে হতো। তাহলে m এর আমরা কয়টি মান পেলাম? দুইটি মান পেয়েছি। ওকে, সুতরাং yc কত হবে? দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন অফ y। এটা হবে c1 প্লাস c2x ইন্টু e টু দা পাওয়ার -2y6। এই নিয়মটা কিন্তু আগেরটার সাথে ম্যাচিং করে না। আগের নিয়মটা ছিল m এর ভিন্ন ভিন্ন দুটি মান। m এর দুটি ভিন্ন মানের জন্য আমরা c1 e টু দা পাওয়ার প্রথম মান প্লাস c2 e টু দা পাওয়ার দ্বিতীয় মান বসিয়েছিলাম। বাট দুটি মান যদি একই রকম হয় তাহলে এইভাবে লিখতে হবে, c1 প্লাস c2 ইন্টু x e টু দা পাওয়ার -2y6। যদি মনে করো m এর মান তিনটি পেতা, সাপোজ তুমি একটি অঙ্ক করেছো 1 1 1, m এর তিনটি মান পেয়েছো 1 1 1, সেই ক্ষেত্রে তোমার yc হবে এরকম যে c1 প্লাস c2x প্লাস c3 x স্কয়ার ইন্টু e টু দা পাওয়ার 1 ইন্টু x। তাহলে দুটি একই রকম মান হলে যেই নিয়ম, তিনটি একই রকম মান হলে একই নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, মনে করো আমি আরো একটি এক্সাম্পল দেখাই। তুমি ক্যালকুলেশন করে m এর মান পেয়েছো 0 0 0, তিনটি 0 পেয়েছো, এমন কিন্তু আসতে পারে। সেই ক্ষেত্রে yc হবে c1 প্লাস c2x প্লাস c3 x স্কয়ার, ব্র্যাকেট দিয়ে e টু দা পাওয়ার 0 ইন্টু x।
আবার আমরা জানি e টু দ্য পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এইটাই থাকবে। তাহলে দ্বিতীয় অঙ্কে আমরা yc বের করলাম, সুতরাং কমপ্লিট সলিউশন y সমান yc implies that y সমান c1 plus c2x into e to the power minus 2x। এটা হলো আমাদের দ্বিতীয় অঙ্কের অ্যান্সার। অর্থাৎ 2 লাইনে আমরা অঙ্কটা করে ফেললাম। তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবে এই ছোট ছোট অঙ্ক মুখে মুখেই করতে পারবে। yc কিভাবে সলভ করতে হয় ক্যালকুলেটরে ক্লিক করে মানটা বের করে তুমি মুখে মুখেই বের করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যখন একই রকম হবে এই ফর্মুলাটা মেনটেন করতে হবে, আর ডিফারেন্ট হলে আগের অঙ্কে আমরা যেভাবে করেছি ঠিক ওইভাবে করতে হবে। একটু অঙ্কটা ঘুরিয়ে দিলাম। আজকে আমরা নিয়ম শেখাচ্ছি। এই নিয়মটা তোমরা যদি ভালো করে শিখো, আমি কিন্তু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছি, ছোট করে ফেলছি, এটা নতুন করে লিখতেছি। সলভ d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস 4y ইজ ইকুয়ালস টু সাপোজ 0। এই ক্ষেত্রে আমরা প্রথম লিখবো যে লেট y ইকুয়ালস টু e টু দা পাওয়ার mx be a trial solution of equation 1, then auxiliary equation is। কেউ কি বলতে পারবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা কত হবে? তোমরা একটু যদি সাউন্ড করো আমার জন্য ইজি হয়। স্যার এম স্কয়ার। হ্যাঁ, স্যার 2 হবে স্যার, এম এর মান 2 হবে স্যার। না মান বলিনি, আমি কিন্তু বলেছি অক্সিলারি ইকুয়েশন। এখানে প্রশ্ন অনুযায়ী অ্যান্সার না দিলে তুমি 0 পাবে, কারণ পরীক্ষায় আসে। আমার প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনটা কত? আর তুমি বলছো স্যার। এম এর মান 2 -2 সম্পূর্ণ 0 হবে, কারণ ওই এম এর মান কত সেটা জানতে চাওয়া হয়নি। আমরা কিছুদিন পরে এমসিকিউ পরীক্ষা নিব, তখন এগুলি জিজ্ঞেস করা হবে যে এটার অক্সিলারি ইকুয়েশন কত। তুমি কিন্তু দেখে দেখেই বলতে পারতেছো, কিন্তু না বুঝার কারণে শূন্য পেয়ে যাবে। তাহলে কি হবে? এখান থেকে আসবে এম স্কয়ার প্লাস জি স্যার, সমান এখানে আসবে 4। 4। এই তাহলে এইটা বলতে পারলেই হয়ে গেল। আচ্ছা, এটা সমাধান করে এম এর মান কত আসবে সেটা বলো। এখন এম সমান কত পাবো বলো? স্যার -2। -2। মনে হয় জাহিদুল বলেছে না -2। বাকিরা কিছু বলবে? এম এর মান কত আসবে ক্যালকুলেটর দিয়ে করে দেখো। রুট ওভার করলে তো স্যার প্লাস আর মাইনাস দুইটাই আসবে মনে হয়। আচ্ছা যাই হোক, ক্যালকুলেটর দিয়ে করে দেখো না, আমাদের তো শিখতে হবে তাই না? শুধু প্লাস আসবে স্যার। শুধু প্লাস আসবে? স্যার তবে মনে -4 এর করলেই তো মনে হয় আসবে না নাকি? আসবে না। মনে রাখিও এটা একটি দ্বিঘাত সমীকরণ। স্যার আর -4 এর তো এরর দেখায়। না, ক্যালকুলেটর দিয়ে করলে এরর দেখাবে কেন? কোন ক্যালকুলেটর দিয়ে করতে? হ্যাঁ, তুমি ক্যালকুলেটরে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এম এর কয়টি মান পাবে? 2টি। এটা মনে রাখতে হবে। কেন 2টি পাবে? কারণ এটা দ্বিঘাত সমীকরণ। এখন জি ক্যালকুলেটরে স্যার। ঠিক মতো যখন বসাতে পারবে, তখন তোমরা ডিপ্লোমা করেছো, কমপ্লেক্স নাম্বার আসবে, +-2i আসবে। +-2i, আই হলো কমপ্লেক্স অ্যাসাইনমেন্ট, কমপ্লেক্স সংখ্যার প্রতীক। তোমার ক্যালকুলেটর আই দেখাচ্ছে। কারো ক্যালকুলেটর দিয়ে কি আনতে পেরেছো? পারোনি? তোমরা, আমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি।
তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে দেখানোর চেষ্টা করব। এই মোডের ক্যালকুলেটর অনেকের কাছে আছে। জি স্যার। হ্যাঁ, আবার এই মোডেরও আছে। এরকম জি স্যার। বিভিন্ন রকমের থাকে। আমি প্রথম এই মোডে কিভাবে সলভ করতে হয় সেটা দেখো। এই মোডে সলভ করতে হলে প্রথমে তোমাকে অন করতে হবে। অন করলাম। এবার অন করার পরে মোড ফাংশনে ক্লিক করতে হবে। তুমি যখন মোড ফাংশনে ক্লিক করলে 5 নাম্বার অপশনে দেখো ইকুয়েশন আছে। ইকুয়েশন দিলে এখন যাওয়ার পরে দেখো 3 নাম্বার অপশনে কোয়াড্রেটিক ইকুয়েশন মোড আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন তার মানে আমরা এখন 3-এ ক্লিক করলাম। এ বি সি এর মান বসাতে হবে ফর্মুলা অনুযায়ী। আমাদের ফর্মুলা অনুযায়ী এ হলো এম স্কোয়ারের সহগ। এম স্কোয়ারের সহগ কত? 1। আমরা 1 প্রেস করলাম, ঠিক আছে, 1 প্রেস করেছি, এন্টার দিব মানে ইকুয়াল ক্লিক করব। 1 প্রেস করার পরে ইকুয়ালে ক্লিক করলাম, বি এর মান দিব। আর বি হলো এম এর সহগ। এম কিন্তু আমাদের ইকুয়েশনে নাই, তাহলে এম এর সহগ হবে 0। 0 সি এর সহগ হলো, সি হলো 4, দিলাম 4, দেওয়ার পরে এন্টার দিলাম, তারপরে আবার এন্টার দিব। একটি মান দেখাচ্ছে 2i, আরেকবার ক্লিক করলে দেখাচ্ছে -2i। এইভাবে আমরা এই মডেলের ক্যালকুলেটর দিয়ে এম এর দুটি মান বের করলাম। মান দুটি এসেছে +-2i। আর তোমাদের কাছে যদি এই টাইপের ক্যালকুলেটর থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু একই রকম। প্রথমে তোমার মোড ক্লিক করতে হবে। এইখানে দুটো মোড দেখাচ্ছে, তবে বারবার ক্লিক করতে হবে। বারবার ক্লিক করে করে ইকিউএন এ যেতে হবে। ফর ইকুয়েশন 1 আননোনস, আননোনস 2 আননোনস 3 আননোনস, না গিয়ে এরো সাইন দেখাচ্ছে, দেখো এরো সাইনে ক্লিক করব। ডিগ্রি 2 3, আমাদের ডিগ্রিটা হলো 2, 2 তে ক্লিক করব। তারপরে এর মান 1, দেন বি এর মান 0, দেন সি এর মান 4। ক্লিক করার পরে একটা মান পেয়েছি 2i, আইটা ছোট করে দেওয়া, আর একটা মান পেয়েছি -2i। এইভাবে দ্বিতীয় ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করতে পারি। তাছাড়া আমি তোমাদেরকে একটি ফর্মুলা দেখাচ্ছি যা তোমরা 9 10-এ পড়েছো সবাই। ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের x এর দুটি মান থাকে, সেই দুটি মান বের করার ফর্মুলা হলো -b ± (b² - 4ac / 2a। এই ফর্মুলা দিয়ে যদি তুমি কাজ করো তাও কিন্তু এটা আসবে। কারণ তোমার সেই ক্ষেত্রে মনে রাখতে হবে (1 = i। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, (1 = i। অতএব আমরা যখন এখন থেকে ক্লাসে বসবো, বিশেষ করে যারা আমাদের ক্লাসে অর্থাৎ তোমার পড়ার রুমে বসেছো, সবকিছুই হাতের কাছে, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে স্যারের সাথে সাথে একটু ক্রস চেক করে নিলে তোমাদের জন্য অনেকটা ইজি হয়। তাহলে আশা করি এম এর মান কিভাবে, তুমি যদি মান বসাও, মান বসিয়ে হিসাব করো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটার সাথে তুলনা করলে এ এর মান 1, সি এর মান 4, বাট বি এর মান 0, কারণ এম স্কয়ার টার্ম অ্যাবসেন্ট। হিসাব করে দেখবে এই মানটাই আসতেছে। আচ্ছা, আমরা এখন এম এর দুটি মান পেয়ে গেলাম। এই দুটি মান বসিয়ে দিলে আমরা ওয়াইসি পাবো। Therefore yc c1 e⁻² 2ix plus c2 e⁻−2ix। কারণ আমাদের কথা ছিল e⁻mx, m এর জায়গায় 2i বসালাম, পরে -2i বসালাম, আর দুটি মানের কারণে
একবার C1 একবার C2 দিয়েছি। আচ্ছা, তোমরা ডিপ্লোমা অথবা ইন্টারমিডিয়েটে এরকম একটি ফর্মুলা পড়েছো যে e টু দা পাওয়ার I থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস I sin থিটা। এটা একটি ফর্মুলা ইন্টারমিডিয়েটে পড়েছো, অথবা এটা এইভাবে লেখা যায় e টু দা পাওয়ার I n থিটা, এটা হবে cos n থিটা প্লাস I sin n থিটা। অনুরূপভাবে যদি মাইনাস হয় অর্থাৎ e টু দা পাওয়ার মাইনাস I n থিটা, ফর্মুলা হবে cos n থিটা মাইনাস I sin n থিটা। এই ফর্মুলাগুলি আমাদের আগের ক্লাসের পড়া অর্থাৎ ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমা লেভেলের পড়া। e টু দা পাওয়ার I n থিটা হলো cos n থিটা প্লাস I sin n থিটা, আর মাইনাস হলো এটা মাইনাস। আমরা শেষ দুটো ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে n এর পরিবর্তে 2 বসালে ফর্মুলাটা ম্যাচিং হবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, C1 এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos 2i6 প্লাস I sin 2i6, এই অংশের এটা এই মাঝের ফর্মুলা দিয়ে। আর এর জন্য আমরা লিখতে পারি C2 cos 2i6 minus I sin 2i6, দ্বিতীয়টা মাইনাস হবে, লাস্ট ফর্মুলাটা দিয়ে আমরা লিখেছি। এখন কনস্ট্যান্টস গুলিকে একটু রিঅ্যারেঞ্জ করব, কমন নিব। যেমন এখানে cos 2i6 আছে, এখানে cos 2i6 আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি C1 প্লাস C2 ইন্টু cos 2i6। এই দুটো একত্রে করলাম। আবার বাকিগুলিকেও কিন্তু একত্রে করতে পারি। কিভাবে? IC1 আর এখানে হলো মাইনাস IC2, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে IC1 মাইনাস IC2 ইন্টু sin 2i6। এই কনস্ট্যান্টের প্যাকেটটাকে নতুন নাম দিতে পারি, সরি তাহলে আমরা এই দুটি কনস্ট্যান্টের পরিবর্তে একটি নিউ কনস্ট্যান্ট জেনারেট করতে পারি। আগের ক্লাসেও আমরা বলেছি মিড টার্মের আগে যে কনস্ট্যান্ট ইচ্ছা মতো আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এই দুটার পরিবর্তে আমি মনে করো A1 দিয়ে দিলাম, এই দুটার পরিবর্তে, তাতে কোনো সমস্যা নাই, যে A1 cos 2i6 প্লাস এই দুটার পরিবর্তে আমি A2 দিয়ে দিব, সহজ করে নিব। কনস্ট্যান্টস গুলিকে আমরা সহজ করে লিখতে পারি A2 sin 2i6। এই হলো আমাদের YC। তার মানে কি দাঁড়াচ্ছে একটা খেয়াল করো, যখন আমাদের রোডস গুলি হয় কমপ্লেক্স রোডস হলে আমরা কিন্তু আর এক্সপোনেনশিয়ালের রেজাল্ট থাকতেছে না, এই রেজাল্ট শিফট হয়ে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইন টার্মস অফ কোসাইন এন্ড সাইন। কোসাইন এবং সাইনের মাধ্যমে শিফট হয়েছে। আর কোসাইনের আগে একটি কনস্ট্যান্ট বসিয়েছি A1, আরেকটি বসিয়েছি সাইনের আগে A2। আমরা ডিরেক্টলি কিন্তু পরবর্তীতে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? মনে করো একটি এক্সাম্পল দেখাচ্ছি। আমরা একটা অঙ্ক নিয়েছিলাম সাপোজ, সেখানে m এর মান পেলাম প্লাস মাইনাস I সাপোজ। তাহলে YC কেমন হবে জানো? YC হবে, দেখো এখানে কত পেয়েছিলাম, m এর মান প্লাস মাইনাস 2i, 2i হওয়াতে আমরা পেয়েছি A1 cos 2i6 A2 sin 2i6। আর তার পরিবর্তে আমরা যদি শুধু প্লাস মাইনাস I পাই, তাহলে এটা আমরা লিখতে পারি A1 cos x প্লাস A2 sin x।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? কারণ 2 এর পরিবর্তে 1 আর 1 লেখা লাগে না। আবার এমন হতে পারে, সাপোজ আমরা একটা অঙ্কে ক্যালকুলেশন করে মান পেলাম m equals to plus minus root 3/2i, তাহলে yc কেমন হবে? কি রকম হবে yc? ইচ্ছা করলে c1 এর পরিবর্তে a1 এর পরিবর্তে আমরা c1 c2 লিখতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে এটা লিখতে পারি এইভাবে যে c1 cos root 3/2x plus c2 sin root 3/2x। তার মানে দাঁড়াচ্ছে যে if we get the value of m is complex roots, then our yc will be like in terms of cosine function and sine function। cosine এর আগে এবং sin এর আগে c1 c2 দিতে পারবো, a1 a2 দিতে পারবো, b1 b2 দিতে পারবো। আমরা পরবর্তীতে এভাবে আর ভাঙবো না, প্রথমবার ভেঙে দেখালাম, পরবর্তীতে আমরা যখন m এর মান এরকম পাবো তখন ডিরেক্টলি এই টাইপের আমরা লিখে নিব। প্রথমবার দেখালাম যে হাউ ইট কাম, প্রথমবারের মতো দেখিয়েছি, পরবর্তীতে আর দেখাবো না। আসো আমরা আরো একটি অঙ্ক করি। Question: solve d square y by dx square plus 4 dy by dx plus 13y is equals to 0। তাহলে কিন্তু অঙ্কটা আগের মতোই। শুরুতে আমরা সাপোজ ইট ইজ ইকুয়েশন নাম্বার 1 ধরে নিব যে let y equals to e to the power mx be a trial solution of equation 1, then auxiliary equation is what? auxiliary equation টা আগের মতই হবে। সেকেন্ড অর্ডার টার্ম থেকে আসবে m স্কয়ার, এখান থেকে আসবে 4m, এখান থেকে আসবে 13। সুতরাং m এর মান কত হবে? ক্যালকুলেটর দিয়ে বের করো। আছে না ক্যালকুলেটর? দেখো আমি একেবারে শুরু থেকে আবার যাচ্ছি, আশা করি তোমরা এবার ফাইনালি বুঝতে পারবে। প্রথমে মোড ফাংশনে যাব। তোমরা কি দেখতে পাচ্ছ? ফোকাস আসে, আচ্ছা এবার ঠিক আছে। দেখতেছি। মোড ফাংশনে গিয়ে ইকুয়েশন 5 গেলাম, আমাদের এখানে 3 নাম্বার অপশনে যাব, কোয়াড্রেটিক ইকুয়েশন, a এর মান 1, b এর মান 4, c এর মান 13। ক্লিক করার পরে এন্টার দিব। হ্যাঁ, একটা মান দেখাচ্ছে -2 প্লাস 3i, আরেকটি মান দেখাচ্ছে -2 মাইনাস 3i। তার মানে এতক্ষণ আমরা ক্যালকুলেশন করে পেলাম -2 প্লাস -3i। এই ক্যালকুলেশনটা তুমি যে ফর্মুলা দিয়েছিলাম সেই ফর্মুলায় বসালেও কিন্তু হবে। ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা, সবচেয়ে ইজি, তোমার ব্রেনের উপর চাপ পড়বে না। তাহলে yc কত হবে? therefore yc c1 e to the power -2 plus 3i into x plus c2 e to the power -2 minus 3i into x। ওকে, এখন এটাকে আগের অঙ্কটার মতো সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করা যায় দেখো, c1 e to the power -2x into e to the power 3ix, দুই ভাগে ভাগ করলাম, প্লাস c2 to the power -2x into e to the power -3ix। আমরা দেখতে পাচ্ছি এই দুটো টার্মের মধ্যে একটি কমন টার্ম আছে, এই টার্মটি কমন, তাহলে কমন নিচ্ছি। কি থাকে দেখো, যে e to the power -2x কমন, আনকমন থাকতেছে c1 e to the power 3ix
প্লাস c2 e to the power minus 3ix। তার মানে e to the power minus 2xx টার্মটা আমরা কমন নেওয়ার পরে এটা পেলাম। কিছুক্ষণ আগে এই জায়গাটা ছিল 2ix আর এটা ছিল minus 2ix। তখন কিন্তু এই টাইপের প্রবলেমের জন্য আমরা পেয়েছিলাম cos 2x এবং sin 2x, আর এই ক্ষেত্রে পাবো cos 3x এবং sin 3x, সাথে দুটি কনস্ট্যান্ট থাকবে। অতএব আমরা আগের ফোকাস দিয়ে লিখতে পারবো যে e to the power minus 2x ইনটু, এখানে c1 c2 আছে, আমরা প্রয়োজনে নতুন করে লিখবো যে a1 cos 3x প্লাস a2 sin 3x। কিভাবে লিখেছি? এই লাইন থেকে এই লাইন, আগের অঙ্কের অভিজ্ঞতা থেকে, আগের অঙ্কের রেফারেন্স দিয়ে লিখেছি ডিরেক্টলি। তার মানে এখানে m এর মান এসেছে পিওর কমপ্লেক্স উইথ রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। এর আগের অংশে ছিল m এর মান শুধুমাত্র ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট ছিল 0, সেজন্য দেখানো হয়নি। বাট এখানে রিয়েল পার্ট নন জিরো, -2, আর -2 তো দুইবার এসেছিল, এই জন্য কিন্তু এই টার্মটা কমন এসেছে। সো আমাদের মনে রাখার উপায় হলো এই রিয়েল পার্টের অংশের জন্য এক্সপোনেনশিয়াল পার্টটুকু কমন আসবে, এই রিয়েল পার্টের অংশের জন্য এক্সপোনেনশিয়াল পার্ট কমন আসবে, আর ইমাজিনারি পোরশনের জন্য আগের মতো সাইন কোসাইন আসবে। এভাবে আমরা মানগুলি ব্যাখ্যা করব। এই ছিল কমপ্লিমেন্টারি ফাংশন বের করার ফর্মুলা তিনটি। একটি হলো m এর ডিফারেন্ট রুটস, দ্বিতীয়টি হলো সিমিলার রুটস, তৃতীয়টি হলো অনলি ইমাজিনারি রুটস, এবং ফাইনালি চতুর্থটি হলো রিয়েল এবং ইমাজিনারি হলে কেমন হয়। এই রুলস গুলি এখন আমরা তোমাদের সাথে একটু শেয়ার করব। সবাই মাইক্রোফোন অন করে প্রশ্নের উত্তর দিবে। আমি সংক্ষিপ্তভাবে এগুলি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি ক্লাসের পরে বাসায় আর পড়া লাগবে না, এখানেই সম্পূর্ণটুকু শিখতে পারবে উদাহরণগুলো থেকে। এবং পরীক্ষায় আমি কিছুদিন পরে যখন ক্লাস টেস্ট নিব, সংক্ষিপ্ত প্রশ্ন দিব, আর সংক্ষিপ্ত প্রশ্নগুলি শুধু ব্রেন থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। ক্যালকুলেশন করে তুমি মনে করো m এর মান পেয়েছো 3 -5 প্লাস মাইনাস √2, কয়টি মান আছে এখানে? 4টি মান আছে। তাহলে এই পোরশনের জন্য yc কত হবে? অর্থাৎ যদি m এর এরকম 4টি মান থাকে তাহলে yc কেমন হবে? 4টি মান কিন্তু ভিন্ন ভিন্ন, মনে রাখতে হবে, নাম্বার 1। এবং এখানে কিন্তু কোনো প্রকার ইমাজিনারি রুটস নাই, সবই রিয়েল। আই কিন্তু নাই, স্কয়ার রুট থাকলেই যে শুধু কোসাইন সাইন হবে, ন, এখানে আই থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে c1 e to the power 3x প্লাস c2 e to the power minus 5x প্লাস c3 e to the power √2x প্লাস c4 e to the power minus √2x। আমি 4টি ভিন্ন ভিন্ন মান নিয়ে yc কেমন হয় তা দেখানোর চেষ্টা করেছি। 1 নাম্বার, আমরা এই কয়েকটি ফর্মুলা যদি মনে রাখতে পারি বুঝে এনাফ। মনে করো তুমি m এর মান পেয়েছো 0 0 0, তিনটি একই রকম মান পেয়েছো। তারপরে পেয়েছো 2 প্লাস মাইনাস 3, আচ্ছা এটা তো একবার দিয়েছি। সাপোজ তুমি পেয়েছো 5 প্লাস মাইনাস i, তাহলে এই ক্ষেত্রে yc কত হবে? টোটালি দেয়ার আর 5 রুটস, এখানে 5টি রুট আছে। m এর 3টি মান একই রকম আর 2টি মান জটিল এবং ভিন্ন ভিন্ন। তাহলে আমাদের yc হবে, yc will be c1 plus c2x plus c3 x square into e to the power 0 into x। এই তিনটির জন্য এইভাবে লিখতে হবে। আর এই দুটির জন্য কিভাবে লিখতে হবে কেউ কি বলতে পারবে?
স্যার এখানে C4 হবে, C4 প্লাস 5, হুম, C5 প্লাস 5। হচ্ছে না। e টু দা পাওয়ার 5x কমন হবে প্রথম, কিছুক্ষণ আগে এইভাবে কিন্তু দেখিয়েছি। রিয়েল পার্টটুকু কমন হবে, তারপরে C4 cos x প্লাস C5 sin x, মিলিয়ে নাও। স্যার হ্যাঁ এখানে e to- 5 এর সাথে আই আছে এই কারণে। হ্যাঁ, এটা হলো কমপ্লেক্স নাম্বার উইথ রিয়েল পার্ট। রিয়েল পার্টের অংশটুকু এক্সপোনেনশিয়াল হিসাবে কমন আসে, কিছুক্ষণ আগে বলেছি। আর ইমাজিনারি পার্টের জন্য কোসাইন এবং সাইন আসবে। 3 নাম্বার, জি স্যার। হ্যাঁ, আমরা মনে করো m এর মান পেলাম 1 1 2 প্লাস মাইনাস 5i, তারপরে প্লাস মাইনাস রুট 3। এখানে টোটাল রুটস আছে কয়টি? 1 2 3 4 5 6টি। তাহলে 6টি রুট থাকলে yc কেমন হবে? হ্যাঁ, yc হবে c1 প্লাস c2 ইন্টু x e টু দা পাওয়ার x। এই প্রথম দুইটির জন্য এই, আর এইটার জন্য হবে e টু দা পাওয়ার টোয়াইস x কমন, c3 cos 5x প্লাস c4 sin 5x। এই দুটির জন্য এমনটা আসবে। এখানেও কিন্তু দুটি আছে, বাট দিজ আর দ্য রিয়েল ভ্যালুজ, নট ইমাজিনারি। আর এই দুটির জন্য আসবে প্লাস c5 e টু দা পাওয়ার রুট 3x প্লাস c6 e টু দা পাওয়ার মাইনাস রুট 3x। এইভাবে 1 2 3 4 5 6 6টি রুটের জন্য ছয়ভাবে আসবে। সর্বশেষ 4 নম্বর আরেকটি দিচ্ছি। সাপোজ m equals to -5 3 2 প্লাস মাইনাস root 3i প্লাস মাইনাস root 3i 1 প্লাস মাইনাস 2i। এখানে 1 2 3 তিনটা, দুইটা, পাঁচটা, এখানে আছে দুইটি, 7টি রুট আছে। তাহলে 7টি রুট থাকলে আমাদের yc কত হবে? c1 e to the power minus 5x plus c2 e to the power 3x plus c3 e to the power 2x plus c4 cos root 3x plus c5 sin root 3x। পাঁচটা হয়ে গেল। আর এটার জন্য আসবে প্লাস e to the power x c6 cos twice x cos twice x plus স্যার এখানে c7 1 প্লাস 2i তো আছে স্যার। sin wait twice x। জি বলো। স্যার এখানে তো 1 আছে স্যার, 1 ও তো হবে, যে 1 প্লাস মাইনাস 2i। হুম, দেখো আবার আবার প্রথম থেকে দেখো লাস্টেরটা। -5 এর কারণে এটা, 3 এর কারণে আসছে এটা, 2 এর কারণে আসছে এটা। ভিন্ন ভিন্ন রুটস ভিন্ন ভিন্ন ভাবে আমরা লিখে থাকি। প্লাস জি মাইনাস স্যার। রুট 3i এর জন্য আসবে এটা c4 cos root 3x প্লাস c5 sin root 3x। এবার এটা হলো রিয়েল পার্ট। কমপ্লেক্সের রিয়েল পার্টের জন্য এক্সপোনেনশিয়াল পার্ট কমন আসে, যেমনটা আমরা এখানেও কিন্তু দেখিয়েছি। 5 থাকাতে e টু দা পাওয়ার 5x কমন আসছে। আর এই ইমাজিনারির জন্য কোসাইন সাইন এসেছে। তো একইভাবে e টু দা পাওয়ার 1x কমন আসছে, 1টা জি লিখে স্যার বুঝতে দেখাইনি। পারছি। আর 2i এর জন্য প্লাস মাইনাস 2i এর জন্য এটা এসেছে। এইভাবে তোমরা একটু স্লাইডটা দেখবা, লেকচার স্লাইড দেখলেও কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তোমরা এইমাত্র 15 জন ক্লাসে ইন করেছো। বিশেষ করে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমি পড়ানোর চেষ্টা করেছি। এর ভিডিও লেকচারটাও তোমাদের